আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সার্জারির যে স্পেশাল ক্লাসগুলো ছিল সেটার একটা সলভ ক্লাস নিব। টপিক ছিল কার্ডিওথোরাসিক এবং হেডনেক। তো কার্ডিওথোরাসিক এবং হেডনেক যে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। বিশেষ করে বেসিক অ্যানাটমিতে এটা আপনাদেরকে ভালো করে পড়তে হবে, এই জায়গাগুলো থেকে সবসময় কোশ্চেন আসে। তো আজকের যে টপিক সেটা হচ্ছে কিন্তু আমাদের দুইটা টপিক বেসিকের সাথে মিল আছে। একটা হচ্ছে আমাদের থোরাক্স যে বেসিক যে অ্যানাটমি ক্লাস আছে সেটা, আর হচ্ছে হেডনেক যে আমাদের বেসিক অ্যানাটমির যে ক্লাস আছে। তো আপনাদের এই বেলি লাভের এই চ্যাপ্টার দুটো পড়ার সময় আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে বেসিক যে থোরাক্স এবং বেসিক যে হেডনেক এই দুটো একটু আবার একটু রিভিউ করে পড়তে হবে। হ্যাঁ, এই দুটো যদি একটু ভালো করে পড়েন এরপরে বেলি লাভটা পড়লে আপনি তখন সমন্বয় করতে পারবেন যে বেলি লাভে এক্সট্রা কি ইনফরমেশন আছে এবং এক্সট্রা কি জিনিস আপনার লাগবে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখবেন আপনারা। আর হচ্ছে যে আমরা সবসময় বলি যে বেলি লাভ আপনি পড়ার সময় যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে বেলি লাভ বেশি পড়তে যাবেন না, বেশি পড়তে গেলে আপনার কিছুই মনে থাকবে না, আলটিমেটলি পরীক্ষার পারফরমেন্স আপনার খারাপ হবে। তো আপনার যেই জায়গাটা লাগবে একদম ফিক্স, যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসার মতো, যে জায়গা থেকে বিভিন্ন সময় কোশ্চেন এসেছে সেই জায়গাগুলো একটু মার্ক করে নেবেন। এবং মার্ক করে নেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার আপনি ওই জায়গাগুলো বারবার রিভাইজ করবেন, তাহলে দেখবেন যে আপনার পড়াটা মনে থাকবে। বেলি লাভ কিন্তু একবার দুইবার পড়লে আপনার মনে থাকবে না। ইভেন পরীক্ষার আপনি অনেকবার পড়েছেন, পরীক্ষার আগে যাওয়ার সময় দেখে যান না, দেখবেন যে পারতেছেন না। এই জন্য আমাদের বেলি লাভে পড়াটা পড়তে হবে সংক্ষিপ্ত, বাট সেটা কিন্তু বারবার পড়তে হবে, বারবার রিভাইজ করতে হবে, এবং তখন দেখবেন যে আপনি এই জায়গাটা ভালো করতে পারতেছেন। তো আজকে আমাদের যে নির্ধারিত টপিক কার্ডিওথোরাসিক হেডনেক, এটার উপরে একটা সলভ ক্লাস হবে। আমি ডক্টর মোহাম্মদ আশরাদ হোসাইন, এফসিবিএস পার্ট 1 সার্জারিতে পাস করেছি। তো আজকের যে টপিক সেই টপিকটা নিয়ে আমরা খুব যেটা কথা বলবো সেটা হচ্ছে যে এখানে আপনারা অনেকগুলো বিষয় দেখেছেন, এর আগে আপনারা লেকচারও করেছেন, মেন্টর আপনাদেরকে নির্দিষ্ট বিষয়গুলো দাগিয়েও দিয়েছেন। তো আমরা শুধু আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে যে যে 30টা কোশ্চেন আছে, 15টা এমসিকিউ, 15টা এসবিএ, এই 30টা কোশ্চেনের রেফারেন্স, সোর্স এবং এক্সপ্লেনেশন গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন জায়গা থেকে এই কোশ্চেন গুলো আসতেছে এবং কিভাবে আসতেছে এবং আপনাকে আলটিমেটলি কিভাবে করতে হবে। তো আমরা সবসময় বলে থাকি যে আপনারা যে কোনো একটা পরীক্ষা, যে কোনো একটা পরীক্ষা দেওয়ার সময় যদি আপনাদের প্রিপারেশন একটু কমও থাকে, যদি একটু কমও থাকে তারপরে আপনারা পরীক্ষাটা দিয়ে ফেলবেন। কারণ আমরা বলি কি যে আপনি পরীক্ষাটা দেওয়ার পরে ওটার সলভ ক্লাস করলে দেখবেন যে আপনার ওই টপিক্সের পড়া অনেক কম হয়ে যাবে, কনসাইজ হয়ে যাবে, এবং দেখবেন যে আপনি 1-1.5 ঘন্টায় বাকি যে পড়াটুকু আছে কমপ্লিট করতে পারবেন। সাপোজ আপনি 3 ভাগের 2 ভাগ আপনি শেষ করেছেন, আর 1 ভাগ আপনার শেষ হয়নি, আপনি মনে করতেছেন না আমি আজকাল পরীক্ষা দিব না, এটা আরো শেষ করে আরো 2 দিন পরে তারপর দিব। দেখবেন যে আরো 2 দিন পরে আপনার আরেকটা পরীক্ষা চলে আসছে, দেখবেন যে আপনার এই পড়াটা একটু হ্যাফাজার্ড হয়ে যাবে। তো এই জন্য আমি বলবো যে আপনাদের প্রিপারেশন যদি একটু কমও থাকে তারপর আপনারা চেষ্টা করবেন যে সবসময় টাইমলি পরীক্ষাগুলো দেওয়ার। আপনাকে সবসময় অফলাইনের সাথে তুলনা করতে হবে। অফলাইনে আপনি যদি পরীক্ষা একটা আপনার এক্সাম থাকতো তাহলে কিন্তু এই এক্সামটা না দেওয়ার কিন্তু সুযোগ থাকতো না। কারণ অফলাইনে আপনি জিনিস আসতেন, একটা লেকচার করতেন, লেকচারের পরে বা লেকচারের আগে আপনার একটা পরীক্ষা থাকতো, সেই পরীক্ষা একটা সলভ ক্লাস হতো, এগুলো সবগুলাই কিন্তু আপনি অ্যাটেন্ড করতেন, আপনার পড়া একটু কম থাকুক বেশি থাকুক। তো অনলাইনেও আপনাকে সেটাই করতে হবে যে আপনার সবসময় শিডিউলটা ফলো করতে হবে, মানে সবসময় চেষ্টা করতে হবে শিডিউলটা সাথে সমন্বয় করার জন্য। আপনি যদি শিডিউলটা একবার গ্যাপ করে ফেলেন দেখবেন যে আপনি পিছিয়ে যাচ্ছেন, দিন দিন পিছিয়ে যাচ্ছেন। তাহলে এই বিষয়টা যেন কখনোই না হয়, আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা সবসময় টাইম টু টাইম পরীক্ষা, লেকচারগুলো দেখা, সলভ ক্লাসগুলো করা, তারপর হচ্ছে এক্সামগুলো দেওয়া, এই কাজগুলো করবেন, দেখবেন যে আপনি অনেক ভালো করবেন ইনশাল্লাহ। তো আমরা সরাসরি আপনাদের আমাদের মূল যে টপিক সেই টপিকে চলে যাব। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল যে ফর ইনিশিয়েটিং কার্ডিওপালমোনারি বাইপাস সার্জারি কনভিনিয়েন্ট সাইট অফ আর্টারিয়াল ক্যানুলেশন। তাহলে আমরা জানি যে এই কোশ্চেন আলোচনা করার ক্ষেত্রে আলোচনা করার আগে আমরা দুটো বিষয় আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে আমরা জানি যে এই করোনারি আর্টারি বাইপাস সার্জারিতে আমরা 2 ধরনের ক্যানুলেশন করি, একটা হচ্ছে আর্টারিয়াল ক্যানুলেশন, একটা হচ্ছে ভেনাস ক্যানুলেশন। ঠিক আছে, এই আর্টারিয়াল ক্যানুলেশনের সাইট কোথায়, ভেনাস ক্যানুলেশনের সাইট কোথায়, আবার মোস্ট কমন সাইট অফ আর্টারিয়াল ক্যানুলেশনটা কোথায়, আর মোস্ট কমন টাইপ অফ ভেনাস ক্যানুলেশনের সাইট কোথায়, এই কথাগুলো আমাদের জানতে হবে। তো আমাদের 1 নম্বরে যেটা আনসার সেগুলো হচ্ছে যে আমাদের অ্যাসেন্ডিং অ্যাওর্টা,
তারপর হচ্ছে যে আমাদের অ্যাক্সিলারি আর্টারি, ফেমোরাল আর্টারি, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের আর্টারিয়াল ক্যানুলেশন। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, তারপর হচ্ছে যে আমাদের অ্যাক্সিলারি আর্টারি, এরপর হচ্ছে আমাদের ফিমোরাল আর্টারি। এই তিনটা হচ্ছে আমাদের আর্টারিয়াল ক্যানুলেশনের সাইট। আমরা 885 পেজে যদি দেখি, খুব সুন্দর করে এখানে দেওয়া আছে বেরিলাবে যে আর্টারিয়াল ক্যানুলেশনের সাইট কোথায় কোথায়, ভেনাস ক্যানুলেশনের সাইট কোথায় কোথায়। দেখেন আর্টারিয়াল ক্যানুলেশনের সাইট কোথায় কোথায়। দেখেন আর্টারিয়াল ক্যানুলেশন হচ্ছে যে সবচেয়ে মোস্ট কমনলি করা হয় অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে, ঠিক আছে। এই অ্যাওর্টা ছাড়াও আরো কিছু জায়গায় করা যায়, যেমন ফিমোরাল আর্টারি, অ্যাক্সিলারি আর্টারি। তাহলে হচ্ছে যে দ্য লেটার হ্যাজ রিসেন্টলি বিন গেইনিং মোর পপুলারিটি, তার মানে হচ্ছে যে এই যে অ্যাক্সিলারি আর্টারি এগুলো হচ্ছে যে বেশি পপুলার এখন বর্তমান সময়ে। তাহলে আর্টারিয়াল ক্যানুলেশনের মোস্ট কমন সাইট হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এর বাইরেও আমরা করতে পারবো কোথায় কোথায়, ফিমোরাল আর্টারি, অ্যাক্সিলারি আর্টারি। তবে অ্যাক্সিলারি আর্টারি এখন বেশি পপুলারিটি। অন্যভাবে ভেনাস ক্যানুলেশন, ভেনাস ক্যানুলেশন আমরা কোথায় কোথায় করি, এই যে সুপুরের ভেনা কাবা, ইনফেরিয়র ভেনা কাবা, ঠিক আছে। এই জায়গাগুলোতে আমরা, তবে সবচেয়ে মোস্ট কমনলি করি সুপুরের ভেনা কাবাতে। তাহলে আমাদের আর্টারিয়াল ক্যানুলেশনের সাইট কোথায় কোথায়, ভেনাস ক্যানুলেশনের সাইট কোথায় কোথায়, বেরিলাবে এটা আপনারা পাবেন। পরের কোশ্চেন, ইন করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং হুইচ কন্ডুইট কমনলি ইউজড। তাহলে এটা আমরা আমরা হচ্ছে যে আমরা আমাদের নর্মাল থোরাক্স যে অ্যানাটমি ছিল, সেই থোরাক্স অ্যানাটমিতে আমরা পড়েছি যে আর্টারিয়াল ক্যানুলেশনের আমাদের, আমরা জানি যে আমাদের করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং আমরা কিছু আর্টারিয়াল কন্ডিউট ইউজ করি, কিছু ভেনাস কন্ডিউট ইউজ করি। তাহলে আমাদের আর্টারিয়াল কন্ডিউট কি কি আছে, ভেনাস কন্ডিউট কি কি আছে, আবার হচ্ছে মোস্ট কমনলি কোন আর্টারিয়াল কন্ডিউট ইউজ করা হয়, মোস্ট কমনলি কোন ভেনাস কন্ডিউট ইউজ করা হয়। তাহলে এইগুলো হচ্ছে যে আমাদের এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে, আবার হচ্ছে সিঙ্গেল বেস্ট কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তাহলে এইভাবে আমাদেরকে পড়তে হবে যে আগে পড়তে হবে সাইট কোথায় কোথায়, বা কোন কোন আর্টারি আমরা ইউজ করি আর্টারিয়াল কন্ডিউটে, আর কোন কোন আমরা ভেনাস কন্ডিউট ইউজ করি, আবার মোস্ট কমনলি কোনটা কোনটা ইউজ করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এখানে আমরা মোস্ট কমনলি ইউজ করি কোনটা কোনটা, সরি এখানে কমনলি ইউজ করি হচ্ছে যে আমরা লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি ইউজ করব, তারপরে হচ্ছে আমরা রেডিয়াল আর্টারি ইউজ করব, ঠিক আছে। এই দুইটা ইউজ করব, এই জন্য আমাদের আনসার এ আর ডি। বাকি বি, সি এবং ই ফলস, মানে এগুলো আমরা ইউজ করি না কোনো ধরনের কন্ডিউটে। তাহলে 890 পেজে আমরা যদি বেরি ল্যাবের যাই, তাহলে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে আর্টারিয়াল গ্রাফ, ভেনাস গ্রাফ। তো আমাদের এখানে দেখেন আর্টারিয়াল গ্রাফ, ভেনাস গ্রাফ, ভেনাস গ্রাফটা আমরা ইউজ করি কি কি, ভেনাস গ্রাফটে আমরা ইউজ করি হচ্ছে যে আমাদের লং সেপানাস ভেইন, শর্ট সেপানাস ভেইন, তারপর হচ্ছে যে লং সেপানাস ভেইনটা হচ্ছে মোস্ট কমন ইউজ করি, ঠিক আছে। এটা আর আমাদের আর্টারিয়াল গ্রাফটে আমরা কি কি ইউজ করি, যেমন লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি। এই লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি কিন্তু হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড চয়েস, ঠিক আছে। গোল্ড স্ট্যান্ডার্ড মানে সবচেয়ে মোস্ট কমনলি আমরা এটাই ইউজ করি, এবং এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ফর লাড। মানে লাড মানে কি, লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি। এই লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারিটা হচ্ছে মোস্ট কমনলি অক্লুডেড হয়, এখানে বেশি অ্যাথারোস্ক্লেরোসিস হয়। এই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে এই আর্টারিটাই সবচেয়ে বেশি ইনজুর্ড হয় বা অক্লুড হয়, এই জন্য এটার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি। আমরা আরো কিছু ইউজ করি, যেমন হচ্ছে যে রাইট বায়োল্যাটারাল ইন্টারনাল মেমোরি আর্টারি ইউজ করতে পারি। তারপর হচ্ছে আমরা এখানে ইউজ করি হচ্ছে যে আমাদের রেডিয়াল আর্টারি ইউজ করি। তারপর হচ্ছে আমরা এখানে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি ইউজ করি। তারপর হচ্ছে রাইট গ্যাস্ট্রোএপিফ্লাইক আর্টারি ইউজ করি, ঠিক আছে। রেডিয়াল আর্টারি ইউজ করি, এসবগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে আমরা লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি ইউজ করি, তারপর রাইট ইন্টারনাল থোরাসিক আর্টারি ইউজ করি, তারপর হচ্ছে আমরা রেডিয়াল আর্টারি ইউজ করি, তারপর হচ্ছে আমরা রাইট গ্যাস্ট্রোএপিফ্লাইক আর্টারি ইউজ করি, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি ইউজ করি, সবগুলো ইউজ করি। আর যদি বলে যে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড চয়েস কোনটা, গোল্ড স্ট্যান্ডার্ড চয়েস হচ্ছে লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি অর লিমা। আর রেডিয়াল আর্টারিটা হচ্ছে সেকেন্ড চয়েস আর অল্টারনেটিভ বাইপাস গ্রাফট, ঠিক আছে। রেডিয়াল আর্টারিটা হচ্ছে সেকেন্ড চয়েস। তাহলে এই কথাগুলো কিন্তু এসবি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা, বা কন্ডুইট অফ চয়েস কোনটা, বা সেকেন্ড বা অল্টারনেটিভ বাইপাস করার জন্য কোনটা আমরা ইউজ করি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের। এরপরে আসেন, আর আরেকটা বিষয় একটু আপনারা খেয়াল করবেন, যখন আপনারা পড়তে যাবেন জেনারেল সার্জারি বা সার্জারির বেলি ল্যাব যখন পড়তে যাবেন, বেলি ল্যাব পড়তে গেলে যেই বিষয়গুলো হচ্ছে আমরা ওয়ার্ডে সবচেয়ে মোস্ট কমনলি ইউজ করি বা কমন ফেস করি,
এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে, বাট এভাবে মনে রাখবেন। যেমন আমরা এর আগে প্রথম যে দুটা প্রশ্ন করলাম, একটা হচ্ছে যে আমরা কন্ডুইট কি কি ইউজ করি, আর ফার্স্টটা ছিল হচ্ছে আমাদের যে আর্টেরিয়াল ক্যানুলেশন, ভেনাস ক্যানুলেশন। এই জিনিসগুলো হচ্ছে ওয়ার্ডে একদম ইনভেরিয়েবলি প্র্যাকটিস হয়। এরপরে দেখেন ট্রায়াঙ্গেল অফ সেফটি, মানে এই যে আমরা যদি অ্যাক্সিডেন্ট আমরা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যদি আমরা ডিউটি করি, তাহলে কিন্তু আমাদের এই যে ওয়াটার সিল ড্রেনেজ করতে হয়, একটা ইন্টারকোস্টাল চেস্ট টিউব দিয়ে আমরা আন্ডার ওয়াটার সিল ড্রেনেজ করি, মানে যে কোনো ধরনের ম্যাসিভ হেমোথোরাক্স বা নিউমোথোরাক্স বা টেনশন নিউমোথোরাক্স, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা ব্লান্ট চেস্ট ট্রমা, তারপর হচ্ছে ফ্লাইল চেস্ট, ওপেন সাকিং ওন্ড, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইমিডিয়েট একটা ইন্টারকোস্টাল চেস্ট ড্রেন টিউব দিয়ে আন্ডার ওয়াটার সিল ড্রেনেজ। তো ইন্টারকোস্টাল চেস্ট ড্রেন টিউব দেওয়ার জন্য আমাদের একটা সেফটি ট্রায়াঙ্গেল লাগে, যে যেই জায়গা দিয়ে এটা দেওয়াটা খুবই সেফ, এখানে কোনো মানে ইম্পর্টেন্ট স্ট্রাকচার ইনজুরি হবে না। তাহলে এই জিনিসটা কিন্তু এই প্রসিডিওরটা কিন্তু আমরা ওয়ার্ডে ইনভেরিয়েবলি করি। তার মানে এই জন্য এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যখন পড়তে যাবেন ভেরি ল্যাবের যেই টপিকসগুলো দেখবেন যে ওয়ার্ডে আমরা বেশি বেশি প্র্যাকটিস করতেছি, ওয়ার্ডের সাথে খুবই রিলেটেড, এই টপিকসগুলো একটু ভালো করে পড়বেন, এই জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি আসে। তাহলে ট্রায়াঙ্গেল অফ সেফটি, ট্রায়াঙ্গেল অফ সেফটির বাউন্ডারি এখানে দেওয়া আছে, যে বাউন্ডারিটা কোনটা কোনটা হবে। যেমন এখানে এ নম্বর দেওয়া আছে অ্যান্টেরিয়র টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, বি নম্বর দেওয়া আছে বিলো দ্য লেভেল অফ দ্য নিপল, সি নম্বর দেওয়া আছে অ্যাবভ অ্যান্ড মিডিয়াল টু দ্য পেক্টোরাল ইন মেজর মাসল, ডি নম্বর দেওয়া আছে দিস উইল আইডিয়ালি ফাইন্ড দ্য ফিফথ পেস অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড। তাহলে আমাদের এই লাস্ট দুইটা অপশন ট্রু, ঠিক আছে, বাকিগুলো ফলস। ভেরি ল্যাবের 920 পেজে আমরা যাই, তাহলে আমরা এটা পাবো যে এটা হচ্ছে সেফটি ট্রায়াঙ্গেল। এখানে একটা চেস্ট ড্রেন টিউব আমি ইনসার্শন করি, এখানে দেওয়া আছে যে অ্যান্টেরিয়র টু দ্য মিড অ্যাক্সিলারি লাইন। আমাদের জানি যে আমরা আমাদের একটা অ্যান্টেরিয়র মিড অ্যাক্সিলারি লাইন, আমাদের অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন আছে, মিড অ্যাক্সিলারি লাইন আছে, পোস্টেরিয়র অ্যাক্সিলারি আছে। তো মিড অ্যাক্সিলারি লাইন যেটা আছে, মিড অ্যাক্সিলারি লাইন যেটা আছে সেটার সামনে হইতে হবে। তারপর হচ্ছে অ্যাবভ দ্য লেভেল অফ দ্য নিপল, নিপলের উপরে হইতে হবে। আর বেলো অ্যান্ড ল্যাটারালি পেক্টোরালিস মেজর মাসল, ঠিক আছে, ল্যাটারালি থাকবে আমাদের পেক্টোরালিস মেজর মাসল যেটা আছে, সেই পেক্টোরালিস মেজর মাসলের ল্যাটারালি হবে। আর হচ্ছে যে আমাদের মিড অ্যাক্সিলারি লাইন যেটা আছে সেটা সামনে হবে। আর হচ্ছে অ্যাবভ দ্য লেভেল অফ দ্য নিপল। তো এই জায়গাটা মানে আমরা এত কিছু আমরা এই প্রসিডিওরটা আমাদের খুব ইমিডিয়েট করতে হয়, এটা একটা লাইফ সেভিং প্রসিডিওর। তো এই জন্য আমরা ওয়ার্ডে যেটা সবসময় প্র্যাকটিস করি, ইনভেরিয়েবলি প্র্যাকটিস করি, আমরা জাস্ট বেলো দ্য নিপল বা সরি মানে আমরা লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসটা আমরা হচ্ছে কাউন্ট করব, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসটা কাউন্ট করব। এই ফিফথ ইন্টারকোস্টাল স্পেস কাউন্ট করলেই আমরা মোটামুটি মিড অ্যাক্সিলারি লাইন, অ্যান্টেরিয়র টু দ্য মিড অ্যাক্সিলারি লাইনের সামনেই আমরা এই ট্রায়াঙ্গেলটা পাই। তো বলা হয় এটা ফিফথ কোথায় দেওয়া হয়, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে, এটা খেয়াল রাখতে হবে। এই যে দেওয়া আছে যে দিস উইল আইডিয়ালি ফাইন্ড দ্য ফিফথ স্পেস, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এসবি এর জন্য। তাহলে বাউন্ডারিটা আসতে পারে এমসিকিউ এর জন্য, আর স্পেসটা আসতে পারে এসবি এর জন্য। এরপরে আমরা এখানে কিছু প্রসিডিওর করি, কিভাবে করি, একটা মেটিকুলাস অ্যাটেনশন দেই। তারপরে হচ্ছে যে এখানে অ্যাডভোকেট লোকাল অ্যানেস্থেসিয়া দিতে হবে, শার্প ডিসেকশন করতে হবে, শার্প ডিসেকশন টু কাট অনলি দ্য স্কিন। দেখেন খেয়াল রাখতে হবে যে স্কিনটা আমরা শার্প ডিসেকশন করব, মানে ব্লান্ট ডিসেকশন করব উইথ আর্টারি ফোর্সে। কি দিয়ে করব সেটা, মাসল লেয়ার গুলো স্প্লিট করে করে আমরা সেরেটাস অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মাসল যেগুলো আছে এগুলো আমরা ব্লান্ট ডিসেকশন করব। তারপর একটা অবলিক ট্র্যাক তৈরি করব। আমরা খেয়াল রাখবো এখানে আমরা সব সময় একদম ডিরেক্ট কোনো ট্র্যাক তৈরি করব না, কারণ আমরা এই যে যখন এই চেস্ট ড্রেন টিউব দিতে গেলে আমাদের অনেক সময় দেখা যায় যে দেওয়ার সময় বা দিয়ে আসার সময় বাতাস ঢুকে যায়, পরে আরো বেশি আপনার কি বলে ওটাকে এমফাইসিমা, সার্জিক্যাল এমফাইসিমা ডেভেলপ করবে। সেই জন্য আমরা একটা অবলিক ট্র্যাক তৈরি করবো, যাতে আমরা ঢুকে দিয়ে আসার সময়ও যাতে ওই ট্র্যাকটা আরেকটা মাসল লেয়ার দিয়ে বন্ধ হয়ে যায়। তাহলে এইভাবে an oblique track so that the skin incision and the whole of the parietal pleura do not overlie each other and the drain in short tunnel which reduce the chance of interning air. তারপর এখানে কিভাবে দিব না দিব সব প্রসিডিউর এখানে দেওয়া আছে, এগুলো আপনারা যখন ট্রেনিং করবেন তখন খুব সুন্দর করে নেবেন, কারণ এগুলা এই প্র্যাকটিসটা হচ্ছে আমাদের ইনভেরিয়েবল লাগবে। আমরা যদি ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে আমাদের যে কাজ করি, অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যে কাজ করি, তাহলে এই প্রসিডিউরটা আমাদের খুব ভালো করে জানতে হবে। পরের কোশ্চেন, thoracic trauma
is responsible for over the 70% of all death. All death following RTA. Early death occur due to. তাহলে আমাদের জানি যে আমরা থোরাসিক ট্রমা রেসপন্সিভ, মানে থোরাসিক ট্রমাটা খুবই খারাপ ট্রমা। এই ট্রমার কারণে আমাদের প্রায় 70% ডেথ হয়। এই ডেথের কারণটা কি কি? তাহলে এখানে আমাদের হচ্ছে যে পেশেন্টটা হাইপোক্সিমিয়া থাকতে পারে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, তারপর তার হাইপারটেনশন হওয়ার কোনো চান্স নেই, এরপরে তার হাইপোভলিমিয়া অবশ্যই হবে, তারপর হচ্ছে তার একটা কার্ডিয়াক টেম্পোনেন্ট হওয়ারও সুযোগ আছে। ঠিক আছে, তাহলে এই তিনটা বিষয় আমাদের ভালো পড়তে হবে। একটা হচ্ছে হাইপোক্সিমিয়া, হাইপোভলিমিয়া আর হচ্ছে টেম্পোনেন্ট। এই তিনটা বিষয় হলে আমাদের হচ্ছে যে এই মানে 70% যে ডেথ হচ্ছে, এই ডেথের কারণ হচ্ছে তিনটা। একটা হচ্ছে হাইপোক্সিমিয়া, হাইপোভলিমিয়া আর হচ্ছে টেম্পোনেন্ট। বেরি ল্যাবের যদি আমরা 938 পেজে যাই তাহলে এখানে দেওয়া আছে চেস্ট ট্রমা। তাহলে চেস্ট ট্রমা প্রায় thoracic trauma is responsible for 70% of all death following road traffic accident. তাহলে এই তিনটার কজ কি কি? একটা হচ্ছে যে আমাদের এখানে ম্যাসিভ হোমোথোরাক্স হতে পারে, তারপর হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেন্ট হতে পারে, আর কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। ঠিক আছে, এই কথাগুলো হতে পারে। এই জিনিসগুলো হওয়ার কারণে হচ্ছে এখানে আমাদের আর্লি ডেথ হতে পারে। পরের কোশ্চেন, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে এটা হেডনেকের কোশ্চেন। তাহলে আমরা জানি যে সবসময় আমরা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড যখন আমরা এখানে পড়বো, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড বা প্যারোটিড গ্ল্যান্ড যখন আমরা পড়বো, তখন আমরা হচ্ছে আমাদের হেডনেকের যে নরমাল অ্যানাটমি আছে সেটা একটু দেখে নিয়ে আসবো। আর সেটা দেখে নিলে যেটা হবে, এখানে স্পেসিফিক বা এক্সক্লুসিভ যে ইনফরমেশনটা আছে, যেটা আপনার বেসিক অ্যানাটমিতে ছিল না, সেই ইনফরমেশনটা আপনি ধরতে পারবেন। আর এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে বেরি লাভ যখন পড়তে যাবেন, অপারেটিভ রিলেটেড যে প্রসিডিওর গুলো হয়, যেমন ধরেন যে আপনার প্যারোটিডেক্টমি অপারেশনের পরে কি কি সমস্যা হতে পারে, বা প্যারোটিডেক্টমি অপারেশনের সময় কোন নার্ভটা ইনজুরি হওয়ার চান্স আছে, বা প্যারোটিডেক্টমি হওয়ার সময় যে নার্ভটা ইনজুরি হবে, সেই নার্ভ ইনজুরি হওয়ার পরে কোন সিমটম হতে পারে বা কোন ধরনের সিনড্রোম হতে পারে, সেটার ফিচার কি কি, এই কথাগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট বেশি। তো আমরা এখানে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড যেটা আছে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সম্পর্কে কি কি ইনফরমেশন দেওয়া আছে এটা দেখে নেই। এক নম্বর দেওয়া আছে যে কনসিস্ট অফ এ স্মলার সুপারফিশিয়াল এন্ড লার্জার ডিপ লোব, anterior facial vein and artery running over the surface of the gland. The deep part of the gland lies on the mylohyoid muscle. Lingual nerve lies deep to the gland. Hypoglossal nerve lies superficial to the gland. তাহলে আমাদের এখানে তিনটা ইনফরমেশন ফলস, আমাদের এখানে বি নম্বর ইনফরমেশনটা ট্রু, যে anterior to the facial vein and artery running over the surface of the gland. আর হচ্ছে ডি নম্বর, lingual nerve lies deep to the gland. lingual নার্ভটা এই গ্ল্যান্ডের নিচে থাকে। তাহলে এখানে কিন্তু আমরা নরমাল অ্যানাটমিতে কিন্তু একটা বিষয় পড়ছিলাম যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা কিন্তু সুপারফিশিয়াল এবং ডিপ পার্ট দুইটা ভাবে ভাগ হয়, কিন্তু হচ্ছে আমাদের হাইওগ্লোসাস মাসল দিয়ে। এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আপনার যেমন আমাদের অরবিটাল যে অংশটা আছে, অরবিটাল পার্ট এবং পালপেব্রাল পার্ট, আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ডের অরবিটাল পার্ট এবং ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এই দুটার অরবিটাল পার্ট এবং পালপেব্রাল পার্ট, ল্যাক্রিমাল গ্ল্যান্ডের অরবিটাল পার্ট এবং পালপেব্রাল পার্ট, এই দুটা অংশ ভাগ করে হচ্ছে আমাদের লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস একটা মাসল আছে। এরকম সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আবার যেমন প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ডকে কিন্তু সুপারফিশিয়াল এবং ডিপ স্ট্রাকচারে ভাগ করে হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভ। আবার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের দুই ভাগ হয় হচ্ছে যে সুপারফিশিয়াল এবং ডিপ পার্টে ভাগ করা হচ্ছে হাইওগ্লোসাস মাসল। তাহলে এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার বলতেছি, আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের সুপারফিশিয়াল এবং ডিপ স্ট্রাকচার এই দুটো ডিফারেন্সিয়েট করা হচ্ছে ফেসিয়াল নার্ভ। তারপর হচ্ছে আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ডের যে দুইটা অংশ আছে, অরবিটাল পার্ট এবং পালপেব্রাল পার্ট, এই দুটো ডিফারেন্সিয়েট করা হচ্ছে লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস মাসল। এবং আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের যে সুপারফিশিয়াল এবং ডিপ স্ট্রাকচার আছে, এই দুই পার্টটা ভাগ করে হচ্ছে আমাদের হাইওগ্লোসাস মাসল। এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখেন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সাথে কি কি নার্ভ রিলেটেড, এটা কিন্তু খুবই আসে পরীক্ষায়। তাহলে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের নরমাল অ্যানাটমি পড়তে হবে আপনাকে, যে এটার লোকেশন কোথায়, এটার যে ডাক্ট আছে সেই ডাক্টের নাম হচ্ছে ওয়ার্টন ডাক্ট। ঠিক আছে, ওয়ার্টন ডাক্ট, এই ডাক্টের লেন্থ কত, তারপর সরি এখানে মাইলোহাইড মাসল, মাইলোহাইড মাসল, মাইলোহাইড মাসল, মাইলোহাইড মাসল, মানে এই যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের যে দুইটা স্ট্রাকচার ভাগ হয়, এটা হচ্ছে মাইলোহাইড মাসল দিয়ে হয়, মাইলোহাইড মাসল দিয়ে। এবং এই দেখেন সাবম্যান্ডিবুলার যে ডাক্ট আছে সেটা ইমার্জ করে ফ্রম দা ডিপ সারফেস এন্ড রানস ইনটু দা স্পেস বিটুইন হাইওগ্লোসাস এবং মাইলোহাইড মাসল। তারপর হচ্ছে যে এই গ্ল্যান্ডের সাথে কি কি নার্ভ রিলেটেড, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখেন কি কি নার্ভ রিলেটেড,
লিঙ্গুয়াল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ, অ্যান্টেরিয়র ফেসিয়াল ভেইন, ফেসিয়াল আর্টারি, আর মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। তাহলে এই যে এই নার্ভগুলো হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সাথে রিলেটেড। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড বা এই আশেপাশে যদি কোনো ইনজুরি হয় বা আশেপাশে যদি কোনো অপারেশন হয়, তাহলে এই স্ট্রাকচারগুলো ইনজুরি হওয়ার চান্স থাকে। আপনাকে একটা সিনারিও দিয়ে এই ধরনের বলবে যে পেশেন্টের কোন নার্ভটা ইনজুরি হওয়ার চান্স আছে, বা কোন আর্টারিটা ইনজুরি হওয়ার চান্স আছে, বা কোন ভেইনটা ইনজুরি হওয়ার চান্স আছে। সিস্টেমিক কজেস অফ অ্যাপিস্ট্যাক্সিস, এটা আমরা হেড নেকে পড়েছি, যে হেড নেকে আমরা জানি যে অ্যাপিস্ট্যাক্সিস খুবই কমন একটা ডিজিজ, যে অ্যানি ব্লিডিং পার নস, যে এখানে মানে নস থেকে যে ব্লিডিংটা হয় সেটা হচ্ছে অ্যাপিস্ট্যাক্সিস। এবং এটার জন্য সবচেয়ে মোস্ট কমন সাইট হচ্ছে আমাদের কোনটা, লিটল বাক এরিয়া বা কিসেল বাক প্লেক্সাস, লিটল এরিয়া বা কিসেল বাক প্লেক্সাস, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে এখানে আমাদের চাইছে কজ অফ অ্যাপিস্ট্যাক্সিস, অ্যাপিস্ট্যাক্সিসের কজ কি কি আছে। তো আমরা যদি কজগুলো দেখার চেষ্টা করি, এখানে অপশনে দেওয়া আছে টিউমার, দেওয়া আছে, ইনফেকশন দেওয়া আছে, ওয়ারফেরিন থেরাপি, হেমোফিলিয়া, আর জুভেনাইল অ্যানজিওফাইব্রোমা। তাহলে এখানে আমাদের সিস্টেমিক কজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়ারফেরিন থেরাপি, একটা হচ্ছে হিমোফিলিয়া, ঠিক আছে। বাকি সবগুলো হচ্ছে আমাদের লোকাল কজ। আমরা যদি বেরিলামের 719 পেজে যাই, দেখবো এখানে আছে এই জিনিসটা, এই যে কজেস অফ অ্যাপিস্ট্যাক্সিস, এখানে লোকাল কজ কি কি আছে, যেমন নোজ ব্রেকিং, নেজাল ট্রমা, নেজাল ফরেন বডি টিউমার, ইনফেকশন, গ্রানুলোমাটাস ডিসঅর্ডার, জুভেনাইল অ্যানজিওফাইব্রোমা। আর বাকি সবগুলো হচ্ছে আমাদের সিস্টেমিক কজ, যেমন হাইপারটেনশন, ওয়ারফেরিন থেরাপি, নিউ অ্যান্টিকোয়াগুলেন্ট যেমন রিভারক্সেবান, অ্যাসপিরিন, ক্লপিডোগ্রাল থেরাপি, হিমোফিলিয়া, ভন উইলমান ডিজিজ, লিউকেমিয়া, আর হেমোরেজিক টেলেনজেকটেসিয়া। তাহলে এইগুলো কজের ক্ষেত্রে আমি সবসময় বলি, যেখানে আমাদের দুইটা কজ একসাথে আছে, লোকাল কজ, সিস্টেমিক কজ, বা দুইটা জিনিসের এক্সাম্পল আপনাকে পড়তে হবে, একটা ভালো করে পড়বেন। আপনি যে কোনো লোকাল কজটা যদি ভালো করে পড়েন, সিস্টেমিক কজ আপনার না পড়লে হবে। যদি এখান থেকে কোনো একটা কোশ্চেন আসছে হঠাৎ লোকাল কজ অফ অ্যাপিস্ট্যাক্সিস, তাহলে কিন্তু এই জায়গা থেকে সবগুলো অপশন দিয়ে দিবে, এই সিস্টেমিক কজ আর লোকাল কজের মধ্যে যে অপশনগুলো আছে এগুলো থেকেই দিবে, অন্য এক জায়গা থেকে নতুন করে টেনে নিয়ে এসে দিবে না। এই জন্য আপনারা যে কোনো একটা ভালো করে পাবেন, তাহলে রুল অফ এক্সক্লুশন দিয়ে আরেকটা আনসার করতে পারবেন। আপনি যদি কনফিডেন্ট থাকেন যে আমার এই কয়টা হচ্ছে লোকাল কজ, তাহলে আপনার সিস্টেমিক কজ মনে না রাখলে হবে। আপনি বুঝতে পারবেন যেহেতু এটা লোকাল কজের মধ্যে আমি এটা পাই নাই, তার মানে এটা সিস্টেমিক কজ। পরের কোশ্চেন রিগার্ডিং ক্লেফট লিপ এন্ড প্যালেট। ক্লেফট লিপ এবং প্যালেট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কিভাবে হয়, হ্যাঁ, তারপর এটা আমরা কখন অপারেশন করি, ক্লেফট লিপের ক্ষেত্রে কতদিন অপেক্ষা করবো, ক্লেফট প্যালেটের ক্ষেত্রে কতদিন অপেক্ষা করবো, এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে ফেসের ডেভেলপমেন্ট আছে, মিডিয়াল নেজাল প্রমিনেন্স, ল্যাটারাল নেজাল প্রমিনেন্স, ফ্রন্টাল প্রমিনেন্স, এই প্রমিনেন্স গুলো থেকে কোনটা থেকে কোন কি না আসে, এইগুলো ডেভেলপমেন্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা রিগার্ডিং লিপ, ক্লেফট লিপ এন্ড প্যালেট, এখানে কি কি দেওয়া আছে, এখানে অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনজেনিটাল হার্ট ডিজিজ, maternal epilepsy and phenytoin is responsible. Unilateral cleft lip may correct at 15 to 18 months. Heart palate may correct at 15 to 18 months. Antenatal folic acid supplements prevent cleft lip and palate. তাহলে এখানে আমাদের তিনটা অপশন ট্রু, বাকি সবগুলো ফলস। অ্যাসোসিয়েট উইথ কনজেনিটাল হার্ট ডিজিজ, এটা কনজেনিটাল হার্ট ডিজিজের সাথে এটা সম্পর্ক আছে। ম্যাটারনাল এপিলেপসি এবং ফেনাইটোইন এটা রেসপন্সিবল, ঠিক আছে। আমাদের এখানে যে ইউনিলেটারাল ক্লেফট লিপ যেটা আছে, এটা হচ্ছে 15 থেকে 18 মাস দেওয়া আছে, এই ইনফরমেশনটা ফলস। হার্ট প্যালেটের ক্ষেত্রে আমরা 15 থেকে 18 মাস অপেক্ষা করবো, এটা ঠিক আছে। পরেরটা হচ্ছে ফলস। তাহলে আমরা বেরিয়ে লেভেল যদি 689 পেজে যাই, আচ্ছা আমাদের ওটার জন্য 5 থেকে 6 মাস লাগবে। ইউনিলেটারালের ক্ষেত্রে আমরা 5 থেকে 6 মাস ওয়েট করবো, আর হার্ট প্যালেটের ক্ষেত্রে আমরা বেশি দিন অপেক্ষা করবো। ট্রায়াড অফ ব্রেন টিউমার, পরের কোশ্চেন। যে কোনো ব্রেন টিউমারে আমরা একটা টায়ার্ড পাই, একটা হচ্ছে যে এখানে আইসিপি রেজড হয়, হেডেক হয়, সিজার হয়, ঠিক আছে। আইসিপি রেজড হয়, সিজার হয়, হেডেক হয়, আইসিপি রেজ হয়, সিজার হয়, হেডেক হয়, এই তিনটা। ডেইলি লাইফের যদি 67 পেজে যাই আমরা, এখানে দেখবো যে দেখেন যে ব্রেন টিউমারের ক্ষেত্রে আমাদের
এই তিনটা ট্রায়াড থাকে, একটা হচ্ছে রেজড আইসিপি, সিজার, ফোকাল ডেফিসিট, ঠিক আছে, এই তিনটা জিনিস থাকে। আর বাকি যে স্লাইডগুলো দেখতেছেন, যেমন টিস্যু অফ অরিজিন অফ ব্রেন মেটাস্টেসিস, ঠিক আছে, ব্রেন মেটাস্টেসিসটা সবচেয়ে বেশি কোথায় কোথায় হয়, যেমন লাঙে কিন্তু 40%। তাহলে আসতে পারে যে মোস্ট কমন ব্রেন মেটাস্টেসিস কোথায় হয়, লাঙে হয়। এর বাইরে ব্রেস্টে হতে পারে, মেলানোমা হতে পারে, রেনাল এনজিওডেনজা আননোন হতে পারে। আর এই পাশে যে বক্সটা দেখতেছেন, সেই বক্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এটা হচ্ছে যে যদি কোনো কারণে আমাদের টিউমার হয় ব্রেনের কোন জায়গার টিউমার যদি হয়, তাহলে কি কি ধরনের সিমটম হবে। যেমন পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো টিউমার হয়, তাহলে তার বাইটেম্পোরাল হেমিওনেপিয়া হবে, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে। আপনাকে একটা সিনারিও দিয়ে বললো যে এই পেশেন্টের একটা পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার হয়েছে, সেই টিউমারের সাইজ এত, এই পেশেন্টের এখন কোন ধরনের সিমটম অ্যারাইজ করতে পারে, তাহলে কিন্তু এটা বাইলেটারাল হেমিওনেপিয়া হবে। এভাবে আরো কিছু এরিয়া আছে, যেমন ভেস্টিবুলার সোয়ানোমাতে আমাদের হিয়ারিং লস হয়। তারপর হচ্ছে অ্যান্টেরিয়র স্কাল বেস, এখানে হলে কি হতে পারে, অক্সিপিটাল লোবে হলে কি হতে পারে। তারপর হচ্ছে যে আমাদের প্যারাইটাল লোবে হলে কি হতে পারে, টেম্পোরাল লোবে হলে কি হলে, ফ্রন্টাল লোবে হলে কি হতে পারে, ব্রেন স্টিম হলে কি হতে পারে। এরকম আমাদের বিভিন্ন লোবে কোনটাতে কি হলে আমাদের হইতে পারে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই তিনটা বক্সে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এগুলো থেকে প্রায় কোশ্চেন আসে। পরের কোশ্চেন, আচ্ছা আমাদের পরের কোশ্চেন, সাইনোটিক এবং অ্যাসাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ উইথআউট শান্ট। ঠিক আছে, তাহলে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে এই যে সাইনোটিক হার্ট ডিজিজ এবং অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ, আমি একটু আগেও বলেছিলাম যে সাইনোটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে এবং অ্যাসাইনোটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে আমাদের এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, এই একই টপিকস আমার কিন্তু অনেক জায়গায় আছে। এইটা বেলি লাভেও আছে, আবার এটা হচ্ছে আমাদের থোরাক্সেও আছে, আবার হচ্ছে এটা আমাদের এমব্রায়োলজিতেও আছে। তাহলে এই সাইনোটিক এবং অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ সম্পর্কে একটা ভালো আমাদের ধারণা রাখতে হবে, বিশেষ করে এক্সাম্পল গুলো, যে কোনটা সাইনোটিক হার্ট ডিজিজ, কোনটা অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ। এই এক্সাম্পল গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে। তাহলে আমরা জানি যে সাইনোটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে যে আমাদের এখানে আমরা এটা আগে দেখি যে কি কি আছে। যেমন এখানে আমাদের আনসার হচ্ছে দুইটা, একটা হচ্ছে পালমোনারি স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস। এই দুইটা হচ্ছে আমাদের উইথআউট শান্ট। এগুলো ছাড়াও আরো কি কি আছে, যেমন হচ্ছে আমাদের টেট্রালজি, ডেক্সট্রোকার্ডিয়া আছে, তারপর কোয়াক্টেশন অফ অ্যাওর্টা আছে, এগুলা। তাহলে সায়ানোটিক হার্ট ডিজিজ মানে হচ্ছে রাইট টু লেফট শান্ট, আর অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ মানে হচ্ছে লেফট টু রাইট শান্ট। সায়ানোটিক হার্ট ডিজিজের এক্সাম্পল মনে রাখার বুদ্ধি হচ্ছে যে 6টা টি আর সিঙ্গেল ভেন্ট্রিকল, মানে টি দিয়ে 6টা নাম আছে, এই 6টা হচ্ছে আমাদের সায়ানোটিক হার্ট ডিজিজের এক্সাম্পল। অর্থাৎ টি দিয়ে আপনি যদি কোনো নাম পান, তাহলে বুঝবেন যে এটা সায়ানোটিক হার্ট ডিজিজ। কি কি আছে, যেমন টেট্রালজি অফ ফ্যালর্স, ট্রাঙ্কাস আর্টেরিওসাস, ট্রান্সপোজিশন অফ দ্য গেট ভেসেল, টোটাল অ্যানোমেলাস, পালমোনারি ভেনাস রিটার্ন, এরকম আরো অনেক কিছু এক্সাম্পল আছে। আর আমাদের অ্যাসাইনোটিক হার্ট ডিজিজের এক্সাম্পল আবার দুই ধরনের, একটা হচ্ছে উইথ শান্ট, একটা হচ্ছে উইথআউট শান্ট। উইথ শান্টের এক্সাম্পল এই যেখানে দেওয়া আছে এএসডি, ভিএসডি, পিডিএ, তারপর এভি, ক্যানেল ডিফেক্ট বা সেপ্টাল ডিফেক্ট, এগুলা। আর উইথআউট শান্ট নাম বললামই, এখানে দুটো দেওয়া আছে। এর বাইরে আছে হচ্ছে যে পালমোনারি স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস, এর বাইরে আছে ডেক্সট্রোকার্ডিয়া, কোয়াক্টেশন অফ অ্যাওর্টা, এগুলা। তাহলে এই জিনিসটা কিন্তু ভালো করে আপনাদেরকে পড়তে হবে, যাতে পরীক্ষায় কোনো ভুল না হয়। এখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে। পরের কোশ্চেন, ইন্ডিকেশন অফ থোরাকোটমি। তাহলে এটাও আমাদের সেই টর্সার ট্রমা সেক্টরের কোশ্চেন, যে থোরাকোটমি আমরা কখন করব, সেটার একটা ইন্ডিকেশন আছে। সেই ইন্ডিকেশনগুলো কি কি, যেমন এখানে দেওয়া আছে হেমোথোরাক্স মোর দেন 1000 ml, ফলস। এটা মোর দেন হচ্ছে, এটা হচ্ছে আমাদের 1500 ml, মানে 1500 ml এর বেশি যদি ব্লাড লস হয়,
তাহলে আমরা যে তখন থোরাকোটমি ইন্ডিকেশন আছে। বাকি সবগুলো ক্ষেত্রে আমরা করবো, যেমন ডায়াফ্রাগমেটিক ইনজুরি যদি হয়, অ্যাসোসিয়েট উইথ লিভার অ্যান্ড স্পিন ইনজুরি, ইসোফেজিয়াল এন্ড থোরাসিক ডাক্ট ইনজুরি, হেমোপেরিকার্ডিয়াম, সবগুলোর ক্ষেত্রে আমরা এটা করতে পারবো, থোরাকোটমি করতে পারবো। এবং মোর দেন যখন 1500 ml ব্লাড লস হবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে যে ম্যাসিভ হেমোথোরাক্স। পরীক্ষায় কিন্তু আসে যে ম্যাসিভ হেমোথোরাক্স কখন বলবো। ম্যাসিভ হেমোথোরাক্স করার জন্য, ম্যাসিভ হেমোথোরাক্স হওয়ার জন্য দুইটা শর্ত লাগবে। একটা হচ্ছে যে মানে আমাদের যদি 2 থেকে 3 ঘন্টায় প্রায় হচ্ছে যে 300 বা 400 ml এর বেশি ব্লাড আসে 2 থেকে 3 ঘন্টার মধ্যে। আর আরেকটা হচ্ছে যে যদি এট এ টাইম 1500 ml এর বেশি ব্লাড যদি লস হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাসিভ হেমোথোরাক্স। এবং ম্যাসিভ হেমোথোরাক্সের একটা ইন্ডিকেশন হচ্ছে থোরাকোটমি। এই জন্য আমরা যখন কোনো পেশেন্টকে, আমাদের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বা ডিপার্টমেন্টে কোনো পেশেন্ট আসবে, এই পেশেন্টকে যখন আমরা যখন এটা সাপোজ আমার কাছে নিয়ে আসছে সে হেমোথোরাক্স, আমি পাইলাম যে রাইট লাঙে তার অনেকগুলো কালেকশন আছে এবং তার কয়েকটা মাল্টিপল রিব ফ্র্যাকচার আছে। তো আমরা ডায়াগনোসিস করলাম হেমোথোরাক্স। এখন এখানে আমরা একটা ইন্টারকোস্টাল চেস্ট ডেন্ট টিউব দিব। তো চেস্ট ডেন্ট টিউব দেওয়ার ক্ষেত্রে এই কাউন্সেলিং পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের তখন বলতে হয় পেশেন্ট পার্টিকে যে এরকম আমরা আপনার পেশেন্টকে সেভ করার জন্য একটা ড্রেন, একটা নল দিব বুকে বুকে বুকে, কিন্তু তার কিন্তু কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। যেমন এটা একটা, আপনি হয়তো মনে করলেন যে খুবই অল্প কালেকশন আছে, কিন্তু একটা নল দিতে গিয়ে দেখলেন যে হিউজ ব্লাড চলে আসতেছে, মানে 1500 ml এর বেশি ব্লাড চলে আসছে। তখন এই পেশেন্টকে আর্জেন্ট থোরাকোটমি করতে হবে এবং এই পেশেন্টকে আইসিইউ সাপোর্ট লাগবে। থোরাকোটমি একটা পেশেন্ট করা মানে সেই পেশেন্টের আইসিইউ সাপোর্ট মাস্ট। তাহলে আপনি প্রথমে মনে করলেন যে এটা ছোটখাটো একটা ইনজুরি, একটা টিউব দিলে শেষ হয়ে যাবে পেটের মধ্যে, বুকের মধ্যে। পরে দেখা গেলো দেওয়ার পরে এই কমপ্লিকেশন রাইজ করলো, তখন পেশেন্ট পার্টিকে কিন্তু আপনাকে ব্লেম দিবে যে আপনি এত কিছু হবে আমাদের কাছে বলেন নাই, ভালো রোগী খারাপ করলেন কেন। তাহলে এই যে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্য বলা হয় যে কোনো একটা চেস্ট ডেন্ট টিউব দেওয়ার ক্ষেত্রে এটা পেশেন্ট পার্টিকে আপনাকে কাউন্সেলিং করতে হবে যে আপনার এই পেশেন্টের অবস্থা যা আছে সেটার থেকে ইমপ্রুভ হতে পারে, আবার আরো খারাপও হতে পারে, কিন্তু তার চিকিৎসা এখন এইটাই, বা তার আইসিইউ সাপোর্ট লাগতে পারে, তার অবস্থা আরো বেশি খারাপও হয়ে যেতে পারে। এগুলো সব কনসেন্ট, রিটেন কনসেন্ট নিয়ে তারপরে এই কাজটা করতে হয়। এই বিষয়টা একটু আপনারা খেয়াল রাখবেন। পুশিং ট্রায়াড কনসিস্ট অফ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পুশিং ট্রায়াড এটা আমরা আবার আমার নিউরো অ্যানাটমিতে বা নার্ভাস সিস্টেম আমরা পড়বো একই জিনিস, যে এখানে 3টা ট্রায়াড আছে। একটা হচ্ছে হেডেক, ভমিটিং আর হচ্ছে প্যাপিলোইডিমা। এই 3টা হচ্ছে পুশিং ট্রায়াড। একটু আগে আমরা যেটা বললাম যে 4 কোড অফ ডেথ, ট্রায়াড অফ ডেথ, তারপর হচ্ছে ট্রায়াড অফ ব্রেন টিউমার, মানে ব্রেন টিউমার হলে কি কি ট্রায়াড পাবো। আবার এখানে পেলাম পুশিং ট্রায়াড। এই ট্রায়াডগুলো আমাদের ইম্পর্টেন্ট। আবার আমরা যদি হেপাটোবিলিয়ারি সিস্টেম পড়ি সেখানে পাবো হচ্ছে 4 কোড ট্রায়াড। এরকম অনেকগুলো ট্রায়াড আছে। এই ট্রায়াডগুলো আমাদের মনে রাখতে হবে, পরীক্ষাগুলো অনেক সময় আসে এমসিকিউতে। পরের কোশ্চেন, ইরিভার্সিবল লস অফ সেরেব্রাল এন্ড ব্রেন ফাংশন ইজ কল্ড ব্রেনস্টেম ডেথ। ইট ডিফাইন্স অ্যাবসেন্স অফ। তাহলে ব্রেনস্টেম ডেথ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা একটা পেশেন্টকে যখন ডেথ ডিক্লেয়ার করি তখন এই রিফ্লেক্সগুলো দেখে আমরা কিন্তু তার যে অ্যাকচুয়াল ব্রেন ডেথ হয়েছে, ব্রেনস্টেম ডেথ হয়েছে, তখনই আমরা কনফার্ম করি যে হ্যাঁ পেশেন্ট এক্সপায়ার্ড। তো এই রিফ্লেক্সগুলো কি কি এগুলো একটু আমাদের ভালো করে জানতে হবে। তাহলে এখানে সবগুলো অপশনই ট্রু। এখানে দেওয়া আছে পিপুলারি রাইট রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স, ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্স, তারপর গ্যাগ রিফ্লেক্স, অকুলোসেফালিক রিফ্লেক্স। এখানে আরেকটা এসবিএ কোশ্চেন আসে যে এটার মধ্যে সবচেয়ে কনফার্মেটরি টেস্ট কোনটি, সেটা হচ্ছে আপনাদের অ্যাপনিয়া টেস্ট। ঠিক আছে, অ্যাপনিয়া টেস্টটা আমাদের জন্য হচ্ছে কনফার্মেটরি টেস্ট ফর ব্রেনস্টেম ডেথ। এটা একটু খেয়াল রাখবেন। তাহলে এখানে আমরা একটা রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছি যেটা বেরি ল্যাব থেকে সরাসরি দেওয়া আছে, যে আমরা ব্রেন স্টেম ডেতে আমরা এই সাইনগুলো দেখি, রেসপন্স টু পেইন, রেসপন্স টু ড্রাইভ বা অ্যাপনিয়া টেস্ট যেটা আমরা বললাম। এটা হচ্ছে আমাদের যদি একদম সিঙ্গেল বেস্ট আসে যে মোস্ট কমন কনফার্মেটরি ব্রেন স্টেম ডেথ কোনটি, তাহলে সেটা বলবেন আপনারা অ্যাপনিয়া টেস্ট। তারপরে এর বাইরে আরো যেগুলো আছে পিপুলারি রাইট রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স, ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্স, অকুলোসেফালিক রিফ্লেক্স আর গ্যাগ রিফ্লেক্স। পরের কোশ্চেন, ড্রাগ কজেস অটোটক্সিসিটি। তাহলে আপনারা যখনই বেরি ল্যাব পড়তে যাবেন, বেরি ল্যাব পড়ার সময় যে বিষয়টা খেয়াল রাখবেন যে আমরা অনেক সময় আমরা আমাদের সার্জারি ফ্যাকাল্টিতে যে আমরা অনেক সময় ফার্মাকোলজিটা আমরা কম পড়ি, ফার্মাকোলজি খুব বেশি লাগে না।
বা স্পেসিফিক কিছু লাগে, যেমন সার্জনদের সাথে যেটা সবচেয়ে বেশি রিলেটেড অ্যানেস্থেসিয়া, তারপর হচ্ছে অ্যানালজেসিয়া, মানে আপনি অপারেশন করছেন একটা পেশেন্টকে অ্যানালজেসিক ম্যানেজমেন্ট করতেই হবে। এরপরে আমাদের হচ্ছে যে আরো কিছু ড্রাগ আছে, যেমন ওটা কি বলবে, আমাদের যে ডায়াবেটিক ড্রাগ যেগুলো আছে, ডায়াবেটিক ম্যানেজ করতে হয়, মানে যেগুলো সার্জনদের সাথে যে ড্রাগগুলো সবচেয়ে বেশি রিলেটেড সেই ড্রাগগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে, এবং কোন ড্রাগ কি করে। যেমন আমরা যদি একটা পেশেন্টের হেপাটোসেলুলার কার্সিনোমা বা এই ধরনের একটা পেশেন্ট পাই, তাহলে এখানে কিছু ড্রাগ কজেস থাকে, কিন্তু লিভার ফেলিওরের ড্রাগ কজেস থাকে। ড্রাগ কজেসগুলো আমাদের ভালো করে পড়তে হবে। যে কোনো ড্রাগ কজেসের ক্ষেত্রে আমরা এই যে সমস্যাগুলো হয়, সার্জিক্যাল যে প্রবলেমগুলো অ্যারাইজ করে, এই ড্রাগের নামগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে যেমন একটা কোশ্চেন আসছে যে ড্রাগ কজেস অটোটক্সিসিটি, একই জিনিস আপনারা ফার্মাকোলজিতে পড়বেন আর অনেক জায়গায় পড়বেন, কিন্তু এটা স্পেশালি রেলাবে আছে। তাহলে এখানে দেখেন অটোটক্সিসিটি ড্রাগ কি কি আছে, একটা হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড, তারপর হচ্ছে আমাদের ফ্রুসেমাইড যেগুলো হচ্ছে ফোর্স ডায়ুরেটিক্স, তারপর হচ্ছে আমাদের অ্যাসপিরিন আছে। তাহলে এইগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এবং সতর্কতা অবলম্বন করা যথেষ্ট জরুরি। তো আমরা যেটা দেখতে চাচ্ছি যে বেরিলাভের এই 714 পেজে দেওয়া আছে খুব সুন্দর করে যে ড্রাগ কজিং অটোটক্সিসিটি, এখানে কি কি দেওয়া আছে, অ্যামাইনোগ্লাইকোসাইড, ভ্যানকোমাইসিন, ইরাথ্রোমাইসিন, লুপ ডায়ুরেটিক্স। আমরা জানি যে লুপ ডায়ুরেটিক্স কি, একটা হচ্ছে ফ্রুসেমাইড। এরপর কেমোথেরাপিউটিক এজেন্ট যেমন সিসপ্লাটিন, কার্বোপ্লাটিন, সেলিসাইলেট। সেলিসাইলেটের মধ্যে আছে আবার অ্যাসপিরিন, কুইনিন, এগুলো সবগুলো হচ্ছে অটোটক্সিক ড্রাগ। তাহলে এই ড্রাগের নামগুলো একটু আমাদের ভালো করে মনে রাখতে হবে। পরীক্ষায় কিন্তু আমাদের ফার্মা থেকে যে কোশ্চেনগুলো আসে মূলত এই যে বেরিলাভ থেকে আসে, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। পরের কোশ্চেন রিগার্ডিং ব্রাঙ্কিয়াল সিস্ট। ব্রাঙ্কিয়াল সিস্টটা আমাদের জন্য খুব বেশি এত ইম্পর্টেন্ট না, তারপরে এটা মনে রাখতে হবে। সিস্টিক হাইগ্রোমাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটু বেশি। তো এখানে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, লাইন বাই pseudostratified ciliated columnar epithelium, contain thin and turbid fluid, found at the junction of middle third of the lower third of the sternomastoid muscle and its anterior border. It passes deep to the hypoglossal nerve. আর লাস্টলি দেওয়া আছে ডিপ টু দ্য posterior belly of digestive. তাহলে আমাদের এই লাস্ট অপশনটাই ট্রু, বাকি সবগুলাই ফলস। কেন ফলস আমরা যদি একটা এক্সপ্লেনেশন দেখি, দেখেন এই নম্বরে যেটা দেওয়া আছে যে এটা লাইনিং হচ্ছে আসলে স্কোমাস এপিথেলিয়াম, তারপর হচ্ছে এটা হচ্ছে থিক নট থিন, আর এটা অবস্থান হচ্ছে আপার থার্ড এবং মিডল থার্ডে। আর লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে যে ইট পাসেস ডিপ টু দ্য হাইপোগ্লোসাল নার্ভ, ওটা হচ্ছে যে এটা সুপারফিশিয়াল, হাইপোগ্লোসাল নার্ভের সুপারফিশিয়াল থাকে। তাহলে এই ধরনের কোশ্চেন অনেক সময় আসে, এই জন্য একটু রিডিং করে রাখবেন। এটা আমরা হেড নেকেও আপনারা পড়েছেন আশা করি, ব্রাঙ্কিয়াল সিস্ট। পরের কোশ্চেন, অ্যাবসোলিউট ইন্ডিকেশন অফ দ্য অ্যাবসোলিউট ইন্ডিকেশন ফর টনসিলেক্টমি। তাহলে টনসিলেক্টমি কিছু অ্যাবসোলিউট ইন্ডিকেশন আছে, কিছু রিলেটিভ ইন্ডিকেশন আছে। এই অ্যাবসোলিউট ইন্ডিকেশন কি কি, এগুলো আমাদের বেরিলাভে খুব সুন্দর করে দেওয়া আছে একটা বক্সে, সেই বক্স থেকে আমরা যদি পড়ে নিই তাহলেই পারবো। এখানে তিনটা অপশন ট্রু, যেমন স্লিপ অ্যাপনিয়া, এই ধরনের ক্ষেত্রে আমাদের করতে হবে টনসিলেক্টমি। ক্রনিক রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, একটা পেশেন্টের ক্রনিক রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকলেও আমাদের এটা করে দিতে হবে। করপালমোনালি যদি থাকে তাও করে দিতে হবে, বাকি দুটোর ক্ষেত্রে আমাদের লাগবে না। তাহলে আমরা বেরিলাভে যদি 736 পেজে যাই তাহলে দেখবো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে অ্যাবসোলিউট ইন্ডিকেশন কি কি আর রিলেটিভ ইন্ডিকেশন কি কি। তাহলে আমি বলছিলাম যেখানে আমরা দুইটা জিনিস পাবো, একটা ভালো করে পড়বো, একদম খুব ভালো করে ক্লিয়ার করে পড়বো যে আমরা অ্যাবসোলিউট না অ্যাবসোলিউটটা ভালো করে পড়বো। যদি রিলেটিভ যেহেতু আমাদের সংখ্যাটা অনেক বেশি, তাহলে অ্যাবসোলিউট যেগুলো আছে এগুলো অ্যাবসোলিউট যে কয়টা আছে খুব ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষা যাতে কোনোভাবে কনফিউশন না হয়। অপশন এই দুটার মধ্যে থাকবে। তাহলে অ্যাবসোলিউট ইন্ডিকেশন যে কয়টা আছে খুব ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, ক্রনিক রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, করপালমোনালি, আর সাসপেক্টেড যদি টনসিলার ম্যালিগন্যান্সি থাকে। এই চারটা কন্ডিশনে হচ্ছে আমরা অ্যাবসোলিউট ইন্ডিকেশন ফর টনসিলেক্টমি, আর বাকিগুলো হচ্ছে রিলেটিভ, মানে করলেও হয় না করলেও হয় এরকম। তাহলে যেখানে অ্যাবসোলিউট কথাগুলো পাবেন এই অ্যাবসোলিউট কথাগুলো ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষায় এগুলো বেশি আসে। আচ্ছা, তারপরে কোশ্চেন, এরপরে আমাদের এসবিএ কোশ্চেন যেগুলো আছে 1 থেকে 16 পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত আমাদের এমসিকিউ ছিল, এরপরে আমাদের 16 থেকে 30 পর্যন্ত হচ্ছে আমাদের এসবিএ। তো এসবিএ এর ক্ষেত্রে আমরা যেটা সবসময় মনে রাখি, যে কথাগুলো মনে রাখি যে এসবিএ এর প্রশ্ন আপনি সবসময় হুবহু একই জিনিস ডিরেক্ট কমন নাও পেতে পারেন, ঠিক আছে, একটু ঘুরায় পেঁচাই আসে, ডিরেক্টলি না আসে, একটু ইনডিরেক্টলি আসে। আবার হচ্ছে যে আপনাকে কিছু কোশ্চেন আছে যে আপনাকে ওখানে ইনস্ট্যান্ট বুদ্ধি খাটিয়ে আনসারগুলো করতে হবে। এতদিন আপনি যে বিষয়গুলো পড়েছেন সেইগুলো বিষয়গুলো পড়ে যে নলেজটা গেইন করেছেন সেটার উপরে বেসিস করে আপনাকে আনসার করতে হবে।
তো এটার জন্য আমাদের যেগুলো হচ্ছে আমাদের ফিক্সড কোশ্চেন, যেমন আমরা একটু আগে বললাম যে অ্যাবসোলিউট একটা প্রশ্ন আসলো হয়তো যে অ্যাবসোলিউট ইন্ডিকেশন অফ দ্য টনসিলেক্টম, তাহলে এই জিনিসটা কিন্তু আপনি না পড়ে গেলে পারবেন না। আবার ধরেন সাপোজ আসলো যে আমরা করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং এ আমরা আর্টারিয়াল ক্যানুলেশন করি মোস্ট কমনলি কোন কোন জায়গায়, বা আসলো যে আমরা হার্টের যে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং এ আমরা যে আর্টারিয়াল কন্ডুইট ইউজ করি, সেই কন্ডুইট ইউজ করার ক্ষেত্রে মোস্ট কমন কোন আর্টারিটা ইউজ করি বা মোস্ট কমন কোন ভেইনটা ইউজ করি কন্ডুইট হিসেবে। তাহলে এই ধরনের প্রশ্নের আনসার আপনাকে কিন্তু পড়ে যেতে হবে, কমন পাইতে হবে, তাহলে আপনি পারবেন, না হলে পারবেন না। আবার কিছু কোশ্চেন আছে যে আপনার হয়তো সরাসরি না এসে একটু অন্যভাবে দিল, একটা ক্লিনিক্যাল সিনারিও আকারে দিল, দেওয়ার পরে তারপরে বললো যে এই জিনিসটা কি। আর আরেকটা যেটা বললাম যে আপনার সরাসরি কমন থাকবে না, এখানে আপনাকে একটু চিন্তা করে আপনার যে নলেজটা গেইন হয়েছে এতদিন পর্যন্ত সেই নলেজটার উপরে বিশেষ করে আপনাকে ওখানে ইনস্ট্যান্ট আনসার করতে হবে। তো যাই হোক, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এসবি এর ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো একটু নতুন মনে হবে আপনার কাছে, যেটা আপনার কাছে মনে হচ্ছে যে ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যখনই যেখানে যে জায়গায় ফেস করবেন সেই ইনফরমেশনটা আপনারা একটু লিখে রাখার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে যে অনেক সময় দেখা যায় যে কি আমরা অনেক কোশ্চেনের আনসারের পরীক্ষা দিই বিভিন্ন জায়গায় সলভ করি, পরীক্ষা হলে গিয়ে মানে ফাইনাল পরীক্ষায় গিয়ে মনে হয় এই কোশ্চেন মনে কোথায় যেন পড়ছিলাম, এখন মনে পড়তেছে না। তাহলে যেটা করতে হবে যে এই আমরা যখন যে টপিকটা পড়বো সেই টপিকের সাথে রিলেটেড কোনো এক্সক্লুসিভ ইনফরমেশন যদি আমরা পাই বা নতুন কোনো ইনফরমেশন পাই, তাহলে সেটা সেখানে একটু লিখে রাখার চেষ্টা করবো। তাহলে যেটা হবে যে ওই টপিকটা রিভাইজ করার সময় আপনার ওই প্রশ্নটা রিভাইজ করা যাবে, এটা পরীক্ষার জন্য খুবই কাজ দেয়। তো যাই হোক, আমরা আমাদের এসবিএ কোশ্চেন যেটা ছিল 16 নম্বর, যে 12 years girl with impacted ear ring, which nerve can block for remove it? তো আমরা জানি যে হেড নেক সার্জারিতে অটোলারিঙ্গোলজিতে আমাদের কিছু ইম্প্যাক্টেড ফরেন বডি কানে ঢোকে, নাকে ঢোকে, মুখে ঢোকে, বিভিন্ন জায়গায় ঢোকে, এগুলোর ক্ষেত্রে আমাদের রিমুভ করার জন্য কিছু ক্ষেত্রে নার্ভ ব্লক করতে হয়। তো আমরা যদি কোনো ইয়ারের ব্লক হয়ে গেছে, তাহলে ইয়ার রিং এ যদি ব্লক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভটাকে ব্লক করবো, কারণ আমাদের এই এরিয়াতে সাপ্লাই দেয় হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ। এইভাবে 705 পেজে এটা এক্সপ্লেনেশন দেওয়া আছে খুব সুন্দর করে, আপনারা একটু দেখে নেবেন। পরের কোশ্চেন, এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে যে ইন সিএবিজি কন্ডুইট অফ চয়েস। তাহলে একটু আগে বলছিলাম যে যেকোনো সাইট যেকোনো কন্ডুইট চয়েস করার ক্ষেত্রে, যেমন আর্টেরিয়াল ক্যানুলেশনের সাইট সবগুলো আপনাকে মনে রাখতে হবে, আবার মোস্ট কমন সাইট কোনটা সেটা মনে রাখতে হবে। এরকম সিএবিজির ক্ষেত্রে কন্ডুইট অফ চয়েস কোনটা সেটাও জানতে হবে, আবার কন্ডুইটের সাইট কি কি আছে বা কোনটা আমরা কন্ডুইট হিসেবে ইউজ করি সেটাও জানতে হবে। তাহলে এখানে আসছে আমাদের দ্বিতীয় নম্বর কোশ্চেন ছিল যে কি কি কন্ডুইটের কি কি আর্টারি আমরা কন্ডুইট হিসেবে চয়েস করতে পারি, আর এখানে বলছে কন্ডুইট অফ চয়েস মানে একটাই চয়েস করতে হবে, সেটা কোনটা? তাহলে সেটা হচ্ছে লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি, এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ফর লাড, মানে আমাদের লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি যেটা আছে, যেটা সবচেয়ে বেশি অক্লুডেড হয়, যেটা সবচেয়ে বেশি অক্লুশন হয়, সেটার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে লিমা বা লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি, এবং এটার প্যাটেন্সি রেট সবচেয়ে বেশি, প্রায় হচ্ছে মোর দেন 98%। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে কন্ডুইট অফ চয়েস। পরের কোশ্চেন, a 40 years old patient comes to you with the complaint of bilateral hemianopia. What may be the cause? তাহলে একটু আগে বলেছিলাম যে ডিরেক্ট ওয়েজ ভেরিলেবল বক্সটা থেকে আসছে, যে প্যারোটিড গ্ল্যান্ডে যদি কোনো টিউমার হয়, অ্যাডিনোমা হয়, বা প্যারোটিড গ্ল্যান্ডের সোয়ানিং হয়ে গেছে, প্যারোটিড গ্ল্যান্ড কোনো কারণে ডিপ্রেসড হয়ে গেছে, তাহলে ওই পেশেন্টের বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হয়। তাহলে আমাদের যদি সরাসরি এই কোশ্চেনের আনসার হচ্ছে সি। ভেরিলেবল যদি 664 পেজে যায় তাহলে এটা আমরা পাবো, এই যে পিটিউটারি অ্যাডিনোমা। পিটিউটারি অ্যাডিনোমাতে এক্সপেক্টেড ডেফিসিট কি হতে পারে? বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া অর গস পালসিস, যেটাই হোক একটা দেখ। বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া আমাদের কাছে খুব মোস্ট কমন টার্ম, আমরা এটাই মনে রাখবো, যেটা পিটিউটারি গ্ল্যান্ডের যখন টিউমার হয় বা পিটিউটারি অ্যাডিনোমাতে এইটা হতে পারে। তাহলে বাকিগুলো আমাদের সবগুলো একটু জেনে নিতে হবে কোনটাতে কি হলে কি হবে। যেমন আমাদের যদি ভেস্টিবুলার সোয়ানোমা হয় তাহলে কি হতে পারে, অক্সিপিটাল গ্ল্যান্ডে যদি অক্সিপিটাল লোবে যদি কোনো টিউমার হয় তাহলে কি হতে পারে, প্যারাইটাল লোবে যদি একটা বড় টিউমার থাকে তাহলে কি হতে পারে, টেম্পোরাল লোবে টিউমার যদি একটা বড় থাকে তাহলে কি হতে পারে, ব্রেন স্টেমে যদি একটা কোনো টিউমার থাকে তাহলে সেক্ষেত্রে কি কি হতে পারে। পরের কোশ্চেন, a 4 years boy accidentally engulfed peanut, which site is most common in the foreign body infection? তাহলে একটা বাচ্চা অ্যাক্সিডেন্টলি একটা পিনাট খেয়ে ফেলছে, তাহলে তার কোন জায়গায় সবচেয়ে বেশি এটা যাওয়ার চান্স আছে? তাহলে এখানে অপশন দিচ্ছে লেফট সুপিরিয়র ব্রঙ্কাস, রাইট সুপিরিয়র ব্রঙ্কাস, লেফট ইনফিরিয়র ব্রঙ্কাস, রাইট মিডল ব্রঙ্কাস, রাইট ইনফিরিয়র ব্রঙ্কাস। এই রাইট ইনফিরিয়র ব্রঙ্কাসে সবচেয়ে বেশি যাওয়ার চান্স আছে। আমরা জানি যে আমাদের রাইট লাংয়ের যে
ট্রাকিয়ার যে দুইটা ভাগ হয়, একটা হচ্ছে রাইট আর একটা লেফট, দুইটা ভাগে ভাগ হয়। এই রাইট আমরা জানি যে রাইট ব্রঙ্কাস যেটা আছে, সেই রাইট ব্রঙ্কাসটা হচ্ছে যে আমাদের শর্ট, ওয়াইডিং এবং হচ্ছে ডিরেক্ট এটা থাকে। হ্যাঁ, এই জন্য কোনো ফরেন বডি যদি লাংসে যায় তাহলে এই রাইট লাংয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। আর আরেকটা হচ্ছে যে এখান থেকে আরেকটা ক্লিনিক্যাল কোশ্চেন অনেক সময় আসে, যদি সেটা মেডিসিনের সাথে রিলেটেড, যে কোন কোন সাইডে আমরা একটু ভালো অস্কাল করতে পারি বা রেসপিরেটরি সাউন্ডটা ভালো পাই, সেটাও কিন্তু রাইট লাংয়ে। কারণ কি, একই কাজ। সেটা হচ্ছে যে এই রাইট ট্রাকিয়াটা, রাইট ব্রঙ্কাসটা হচ্ছে আমাদের ওয়াইড এবং হচ্ছে ভার্টিক্যাল এবং হচ্ছে শর্ট। তো এই জন্য কোনো বাইরে থেকে নিঃশ্বাস নিলেও এখানে সাউন্ডটা বেশি পাওয়া যায়, আবার বাইরে থেকে কোনো ফরেন বডি ঢুকলেও এই জায়গায় যাওয়ার চান্স বেশি থাকে। পরের কোশ্চেন, হুইচ ইজ দ্য নট কম্পোনেন্ট অফ টফ। তাহলে টেট্রালজি অফ ফ্যালটস খুবই গ্রস কোশ্চেন একটা, সে আমরা ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছি টেট্রালজি অফ ফ্যালটস এর কম্পোনেন্ট। তো এখানে আশা করি সবগুলো আপনারা পারবেন, এই প্রশ্নের আনসার আমরা আলোচনা করব না। তবে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের সায়ানোটিক এবং অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজের এক্সাম্পলগুলো ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষায় এটা থেকে কোশ্চেন আসে প্রায়। এবং অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে উইথ শান্ট, উইথআউট শান্ট, এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। পরের কোশ্চেন, a 45 years old patient presented with the complaint of sweating and erythema over the region of the surgical excision of the parotid gland. Which one is responsible for this condition? তাহলে আমরা একটু আগে বললাম যে প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এগুলোর ক্ষেত্রে বেরিয়ে যাবে পড়াশোনা, আমরা অপারেটিভ রিলেটেড যে কমপ্লিকেশন হবে এগুলো একটু ভালো করে গুরুত্ব দিয়ে করবো, কারণ এটা হচ্ছে আমরা নর্মাল অ্যানাটমিতে অত বেশি ভালো করে বর্ণনা করা নেই। আপনি হেড নেক পড়লেন, প্যারোটিড গ্ল্যান্ড পড়লেন, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড পড়লেন, কিন্তু এখানে দেখবেন যে অপারেটিভ রিলেটেড যে কমপ্লিকেশনগুলো বেশি হয় বা কোন স্ট্রাকচার ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে, এই কথাগুলো আবার বেরিয়ে লাভে ভালো করে দেওয়া আছে। এই জন্য এই জায়গাগুলো আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে আমরা জানি যে প্যারোটিড গ্ল্যান্ডের সাথে একটা রানি রিলেটেড, সেটা হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ। এই অরিকুলো টেম্পোরাল নার্ভের কারণে আমাদের অরিকুলো টেম্পোরাল ফ্রেজ সিনড্রোম যেটা আমরা বলি, বা অরিকুলো টেম্পোরাল নার্ভ সিনড্রোম, এটাই হয়। তো এখানে আনসার একটাই, সেটা হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ। পরের কোশ্চেন, হুইচ ইজ দ্য মোস্ট কমন সাইট ফর রাপচার অ্যানোরিজম ইন দ্য সার্কেল অফ উইলি। তাহলে দেখেন একই কথা আবার, যে আমরা নর্মাল নিউরো অ্যানাটমিতে সার্কেল অফ উইলি কিভাবে গঠিত হয়, সামনে কি আছে, পেছনে কি আছে, ডানে কি আছে, বামে কি আছে, বা সার্কেল অফ উইলি কে ফরমেশন করে না, এগুলো খুব ভালো করে পড়ি। কিন্তু এখানে প্রশ্ন আসছে যে কোনটা হচ্ছে সবচেয়ে বেশি রাপচার অ্যানোরিজম হওয়ার চান্স আছে, এই জিনিসটা কিন্তু আবার নর্মাল অ্যানাটমিতে নাই, বেসিক অ্যানাটমিতে নাই। তো এই জন্য যে জিনিসটা বলতে চাচ্ছি যে সার্জিক্যাল ইম্পর্টেন্স যেগুলো বেশি, সার্জিক্যাল ইম্পর্টেন্স অনুসারে আপনারা ভালো করে পড়বেন সেই টপিকগুলো। যেমন এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, যে সার্কেল অফ উইলি কোন জায়গাটা সবচেয়ে বেশি রাপচার অ্যানোরিজম হওয়ার চান্স বেশি থাকে, সেটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এখানে আনসার বি। যেমন আমরা এই ছবিটা দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। এখানে দেখেন খুব সুন্দর করে একটা শক দেওয়া আছে, মানে বক্স দেওয়া, ছবি দেওয়া আছে, এবং কোন আর্টারি কত পার্সেন্ট অ্যাওর্টিক অ্যানোরিজম হওয়ার চান্স আছে সেটাও দেওয়া আছে। এখানে যদি আমরা খেয়াল করি, দেখেন অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এটা সবচেয়ে বেশি চান্স বেশি, 38% হচ্ছে অ্যানোরিজম হওয়ার চান্স আছে। তারপরে হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, যেটা 36%। এইভাবে বিভিন্নগুলো পার্সেন্টেজ করা আছে যে কোনটা কত পার্সেন্ট অ্যানোরিজম হওয়ার চান্স আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে যে আমি এটাই বললাম যে আপনারা যখনই বেরিয়ে লাভ করতে যাবেন তখনই আপনারা মূল বেসিক যে অ্যানাটমি আছে সেটা একবার ভালো করে পড়ে নেবেন। বেসিক অ্যানাটমিতে যে আপনি সার্কুল অফ উইলিটা কিভাবে ফর্মেশন হয় ভালো করে পড়ে নেন, তারপরে আপনি যখন বেরিয়ে লাভটা খুলবেন দেখবেন যে এই জায়গাটা আপনার কাছে একটু নতুন লাগতেছে বা এই ইনফরমেশনটা নতুন, আপনি নর্মাল বেসিক অ্যানাটমিতে এটা পড়েন নাই। তাহলে সেই জায়গাটাই হচ্ছে কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাটায় আপনাকে বেরিয়ে লাভ থেকে পড়ে নিতে হবে বা বেরিয়ে লাভ থেকে মার্ক করে নিতে হবে, এবং পরীক্ষায় যাওয়ার আগে এই জিনিসটা দেখে যাবে বারবার। পরের কোশ্চেন, ইন কেস অফ সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড সার্জারি এন্ড ইনসিশন ক্যান ইনজুরি টু। তাহলে একটু আগে আমি বললাম যে আমাদের আমরা হচ্ছে যে বেরি ল্যাব থেকে যে পড়াগুলো পড়বো, সার্জারি রিলেটেড পড়াগুলো আমরা বেশি পড়বো। দেখেন আবার এখানে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের যদি ইনসিশন দিই তাহলে কোন নার্ভটা ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি। তাহলে আমরা জানি, একটু আগে বললাম যে আমাদের সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের সাথে কয়েকটা নার্ভ রিলেটেড। একটা হচ্ছে ফেসিয়াল নার্ভ, সেটা হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ, খালি ফেসিয়াল নার্ভ বলে হবে। তাহলে সেই কথাটাই কিন্তু এখানে আসছে যে ফেসিয়াল নার্ভের সাথে এই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের রিলেশন সবচেয়ে বেশি। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড যদি আমরা সার্জারি করি, কোনো ইনজেকশন যদি দেই, তাহলে এই নার্ভটা ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি।
পরের কোশ্চেন আমাদের এ 50 years old male chronic smoker with the chronic obstructive chronic obstructive airway disease was admitted for the elective right hemicolectomy. The anesthetist request pulmonary function test to evaluate the severity of the respiratory dysfunction. Which of the following abnormality most likely to be present in this patient? তাহলে দেখেন এখানে এই কোশ্চেনটা জুলাই 2019 এ আসছিল পার্ট 1 পরীক্ষায়। এই যে এখানে দেখেন বিশাল একটা সিনারিও দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে যে আপনি কোথায় যাবেন, কি করবেন, মনে হচ্ছে যে কঠিন একটা টেস্ট বা কঠিন একটা কোশ্চেন, কিন্তু আসলে এই জিনিসটা আপনি পড়েছেন যে লাং ফাংশন টেস্ট। আমরা হচ্ছে অবস্ট্রাকটিভ ডিজিজ এবং রেস্ট্রিকটিভ ডিজিজের ক্ষেত্রে কিছু ফাংশন টেস্ট দিই, লাং ফাংশন টেস্ট দিই, এবং দুটার মধ্যে একটা টেস্ট হচ্ছে খুবই স্পেসিফিক, যেটা দিয়ে খুব ভালোভাবে ডিফারেন্সিয়েট করা যায় যে এটা অবস্ট্রাকটিভ না রেস্ট্রিকটিভ ডিজিজ। তাহলে এই জিনিসটা কিন্তু আপনি পড়েছেন। তো সেই জিনিসটাই কিন্তু এখানে সরাসরি না দিয়ে এখানে একদম একটা সিনারিও আকারে দিয়ে অ্যানেস্থেসিস নিয়ে আসলো, হেমিকেলেক্টমি নিয়ে আসলো, আরো অনেক বিষয় নিয়ে এসে আপনাকে এটা একটু গোজামিল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আপনি যদি এই জন্যই বলা হয় যে এমসিএসবি এর ক্ষেত্রে আপনারা একটু কোশ্চেনটা বারবার করে পড়বেন, সময় নিয়ে পড়বেন, অপশনগুলো দেখবেন, সময় নিয়ে পড়বেন, অপশনগুলো দেখবেন, এবং দেখবেন যে একটা ক্লু আপনি পেয়ে যাবেন এই কোশ্চেনের আনসার হওয়ার ক্ষেত্রে। তো আমরা জানি যে আমাদের সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড ডিভাইডেড বাই ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, ঠিক আছে? এইটা হচ্ছে ডিক্রিজ থাকে এই পেশেন্টের ক্ষেত্রে। এটা হচ্ছে স্পেসিফিক টেস্ট। আমরা যদি এই ছবিটা দেখি খুব সুন্দর করে দেওয়া আছে যে বেরিয়ে যাবে যে অবস্ট্রাকটিভ প্যাটার্ন এবং রেস্ট্রিকটিভ প্যাটার্নের ক্ষেত্রে আমরা কি কি ডিজিজ দেখি। তাহলে দেখেন এখানে অবস্ট্রাকটিভ, যেহেতু ওটা অবস্ট্রাকটিভ বলছে, তাহলে এখানে পিক এক্সপিরেটরি ফ্লো রেট অবস্ট্রাকটিভেও কমতে পারে আর এখানেও কমতে পারে। পিক এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড এখানেও কমতে পারে, এখানেও কমতে পারে। আবার ফোর্স ভাইটাল ক্যাপাসিটি এখানেও কমতে পারে বা নরমাল হতে পারে, এখানে কমতে পারে বা নরমাল হতে পারে। তাহলে এগুলো কিন্তু স্পেসিফিক কোনো কিছু বোঝা যাচ্ছে না, দুইটাতেই একই ঘটনায় ঘটতে পারে। কিন্তু দেখেন লাস্ট যেটা আছে যে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড ডিভাইডেড বাই ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, এটা কিন্তু অবস্ট্রাকটিভ প্যাটার্নে 70% থেকেও কমে যায়, আর রেস্ট্রিকটিভ প্যাটার্নে কিন্তু 80% উপরে থাকে সবসময়। অর্থাৎ এই একটা টেস্ট দিয়ে কিন্তু আপনি এটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ না রেস্ট্রিকটিভ লাং ডিজিজ খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। তার মানে এটাই হচ্ছে আমাদের স্পেসিফিক টেস্ট বা এটাই হচ্ছে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। বা একটা টেস্ট যদি আমরা দেই যে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ এবং রেস্ট্রিকটিভ প্যাটার্নের ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করার জন্য, তাহলে সেটা হচ্ছে এইটা। তাহলে এই কোশ্চেনটাই কিন্তু আসছিল। তাহলে এইভাবে একটু চিন্তা করে পড়তে হবে যখনই আপনি একটা বক্স পড়বেন, ভালো করে এইভাবে চিন্তা করবেন যে এখানে ইউনিক ইনফরমেশনটা কি আছে বা এক্সক্লুসিভ ইনফরমেশনটা কি আছে, বা আপনাকে যদি একটা এসবিএ কোশ্চেন করতে দেওয়া হয় কিভাবে করবেন, ঠিক আছে? এইভাবে একটু চিন্তা করবেন, তাহলে দেখবেন পারতেছেন। পরের কোশ্চেন, a 60 years old male was admitted in the hospital with the complaint of chest pain. What is the gold standard for IHD, ischemic heart disease? ক্ষেত্রে gold standard ইনভেস্টিগেশন হচ্ছে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, ঠিক আছে? এই অ্যাঞ্জিওগ্রামটা হচ্ছে সবচেয়ে বেশি গোল্ড স্ট্যান্ডার্ড। আমরা যদি বেরিলামে দেখি সুন্দর করে দেওয়া আছে করোনারি অ্যাঞ্জিওগ্রামের ক্ষেত্রে এটা বলা হচ্ছে এটা গোল্ড স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এটা গোল্ড স্ট্যান্ডার্ড। তাহলে এই ধরনের গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন অফ চয়েস বা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন এই ধরনের কোনো কিছু থাকে এটা ভালো করে পড়ে নেবেন। পরীক্ষার এসবি এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এটা সরাসরি না আসলেও ইনডিরেক্টলি আসবে। একটা পেশেন্ট দেওয়া আসলো আপনাকে, যে এখানে যেমন একটা সিনারি দেওয়া হলো, একটা পেশেন্ট আসছে চেস্ট পেইন নিয়ে, তার এই সমস্যা ডায়াগনোসিস হলো ইসকেমিক হার্ট ডিজিজ। এখন তার ক্ষেত্রে আমরা একটা ইনভেস্টিগেশন দিব, সেটা কোনটা? বা একটা ইনভেস্টিগেশন দিয়ে আমরা ম্যাক্সিমাম ইনফরমেশন পাবো, সেটা কোনটা? বা তার এই পেশেন্টের ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস কোনটা? একই কথাই সব। পরের কোশ্চেন, an infant present with bilateral neck swelling on examination soft in consistency and biliary translucent. What is the your diagnosis? তাহলে biliary translucent আমরা একটা জায়গাতেই পাই, সেটা হচ্ছে সিস্টিক হাইগ্রোমাতে। brilliantly translucent, তাহলে ট্রান্সলুসেন্ট টেস্ট পজিটিভ হয় কোথায়, কোথায় নেগেটিভ হয়, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এই যে ব্রিলিয়ান্টলি ট্রান্সলুসেন্ট হয় হচ্ছে সিস্টিক হাইগ্রোমাতে। biliary খুব সুন্দর করে দেওয়া আছে সিস্টিক হাইগ্রোমা, এইখানে লেখা আছে যে এটার ক্ষেত্রে ব্রিলিয়ান্টলি ট্রান্সলুসেন্ট পাওয়া যায়। কোথায় কোথায় হয় সিস্টিক হাইগ্রোমার সাইট কোথায়, এর কিছু ক্যারেক্টার আছে, এগুলো পড়ে নেবেন। তবে এটা হচ্ছে এসবিএ আসার মতো একটা কোশ্চেন যে ব্রিলিয়ান্টলি ট্রান্সলুসেন্ট পাওয়া যায় কোথায়। পরের কোশ্চেন, কনফার্মেটরি টেস্ট অফ ব্রেন স্টেম ডেথ। একটু আগে বলছিলাম অ্যাপনিয়া টেস্ট, সবগুলা টেস্টই করা যায়, তবে অ্যাপনিয়া টেস্টটা হচ্ছে সবচেয়ে বেশি কনফার্মেটরি টেস্ট।
এই যে এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। পরের কোশ্চেন, a 10 years old boy presented with epistaxis from which of the following region is the bleeding most likely to originate? সবচেয়ে বেশি ব্লিডিং হয় হচ্ছে আমাদের টিসেল বা প্লেক্সাসে বা লিটলস এরিয়াতে, এই জায়গাতে সবচেয়ে বেশি ব্লিডিং হওয়ার চান্স থাকে। তো এটা আমরা নরমাল অ্যানাটমিতে পড়েছি। কেন? কারণ Kisselberg plexus has the arterial supply derived from the both internal and external carotid artery and is the commonest area for bleeding in idiopathic epistaxis. Further question, a 20 years old man is hit over the head with a mallet. On arrival in the emergency department, he opens his eye to pain and groan on application on painful stimuli to his hand, and he extend his arm at the elbow. গ্লাসোকোমা স্কোর। তো যাই হোক, আমাদের গ্লাসোকোমা স্কোর চাইছে, মানে একটা পেশেন্ট আপনি এক্সামিন করলেন, এই ফাইন্ডিং পেলেন, তার গ্লাসোকোমা স্কোর কত, তাহলে সেটা হচ্ছে 9। কেন 9? আমরা যদি এই স্কোরটা দেখি ভালো করে তাহলে হয়ে যাবে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্লাসোকোমা স্কেল। আয়ের ক্ষেত্রে আমাদের কি কি আছে, ভার্বালের ক্ষেত্রে কি আছে, মোটরের ক্ষেত্রে কি আছে। তাহলে যে কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা সিনারি দেয়, তাহলে আয়ের ক্ষেত্রে কত, ভার্বালের ক্ষেত্রে কত, মোটরের ক্ষেত্রে, এই তিনটা আমরা যোগ করব। যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে তার গ্লাসোকোমা স্কেল। এই গ্লাসোকোমা স্কেল দিয়ে অনেক ইম্পর্টেন্স আছে। আমরা গ্লাসোকোমা স্কেল কত হইলে আমরা কোনো কিছু করবো না, জাস্ট ওয়েট অ্যান্ড সি করবো বা অবজার্ভ কনজারভেটিভ ম্যানেজ করবো। কত হলে অপারেশন লাগবেই, কত হলে আমরা সিটি স্ক্যান দিব, কত হলে আমরা সিটি স্ক্যান দিব না। গ্লাসোকোমা স্কেল এটার হাইয়েস্ট ভ্যালু কত, লোয়েস্ট ভ্যালু কত, তারপর গ্লাসোকোমা স্কেল কত হইলে আমরা এই পেশেন্টের আইসিইউ ইন্ডিকেশন আছে, ঠিক আছে। এই কথাগুলো আমাদের খুব ভালো করে করতে হবে। Most frequent site from which brain metastasis occurs? তাহলে ব্রেন মেটাস্টেসিস সবচেয়ে বেশি কমন হয় কোথায়? লাংসে। একটু আগে বললাম 40% প্রায় হয় এখানে। যদি আমরা এই স্লাইডটা দেখি তাহলে হবে দ্য টিস্যু অফ অরিজিন ফর ব্রেন মেটাস্টেসিস, লাংয়ের ক্ষেত্রে হচ্ছে 40%। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে পড়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দীর্ঘক্ষণ থাকার জন্য। তো মূল কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আপনি যেটা পড়তেছেন সেটা সেই জিনিসটা ভালোভাবে স্পেসিফিক করে নেবেন, যেটা আপনার লাগবে না লাগবে না। আর 2 নম্বর হচ্ছে যে আপনার কোন জিনিসটা লাগবে এটা ভালো করে আইডেন্টিফাই করবেন এবং বারবার সেই জিনিসটা রিভিশন করবেন। এই জিনিসগুলো যখন আপনি পড়বেন মনে হবে খুবই সহজ, কিন্তু কয়েকদিন না পড়লে দেখবেন যে মনে নেই। তো এই জন্য আমি বারবার বলবো যে ভেরিলাভে ভালো করার অন্যতম প্রধান শর্ত হচ্ছে যে বারবার একই জিনিসটা বারবার রিভাইজ করা এবং পড়াগুলো সংক্ষিপ্ত করা। যত সংক্ষিপ্ত করবেন তত আপনার মনে থাকবে বেশি, রিভিশন করতে পারবেন তত তাড়াতাড়ি। সব পড়তে গেলে আপনি কিন্তু অনেক জিনিস আছে, সহজ জিনিস ভুলে যাবেন। আর আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, পরীক্ষা হলে কিছু কোশ্চেন থাকবে খুবই কঠিন, একদম আনকমন। তো ওই কোশ্চেন আপনার পারারও দরকার নেই। যেই জিনিসগুলো কমন গ্রস, এই জিনিসগুলো আপনি যদি পারেন তাহলে আপনি পাস করবেন। আপনার দরকার 70% মার্ক, নট 100%। তো এই জন্য আমি বলবো যে একদম ডিপলি পড়ার দরকার নেই বেরিলাম, এবং সব ইনফরমেশন পড়ার দরকার নেই। যেই ইনফরমেশনগুলো থেকে পরীক্ষা আসার মতো, পরীক্ষায় বারবার যেগুলো থেকে আসছে, আশা করি মেন্টর আপনাদেরকে সেই জিনিসগুলো বারবার বলেছেন এবং ওই জিনিসগুলো আপনি মার্ক করে নিয়েছেন। ওই জিনিসগুলো আপনি বারবার রিভাইজ করেন, দেখবেন যে আপনি অনেক ভালো করবেন পরীক্ষা হলে। তো এই ছিল আমাদের আজকের হেড নেক এবং কার্ডিওথোরাসিক চ্যাপ্টার ছিল, যেটার উপর আপনারা পরীক্ষা দিয়েছেন। তো একটু আগে আমি বললাম যে মূল অ্যানাটমির সাথে ভালো করে সম্পর্ক রাখবেন। যখনই আপনি বেরিল্যাব পড়তে যাবেন মূল বেসিক অ্যানাটমিটা একটু দেখে নেবেন। দেখার পরে যদি আপনি বেরিল্যাবটা খোলেন তখন আপনি আপনার যেই জিনিসটা নতুন মনে হবে বা যেই জিনিসটা আপনার লাগবে এটা আপনি বুঝতে পারবেন। তাছাড়া মনে হবে যে সবই নতুন মনে হবে, এটা খেয়াল রাখবেন একটু। তো যেহেতু আমাদের সবসময় যেটার সাথে যেটা পড়ি সেটা হয় না, হয়তো আপনার এখন ফিজিওলজি লেকচার চলতেছে, আপনারা এখন আজকে আপনার বেরিল্যাবের পরীক্ষা পড়ছে হেড নেক কার্ডিওথোরাসিক। তবে যত কষ্টই হোক আপনাকে একটু কার্ডিওথোরাক্স চ্যাপ্টারটা যেটা আছে একবার চোখ বুলাইতে হবে, হেড নেক যে চ্যাপ্টারটা আছে সেটা একবার চোখ বুলাইতে হবে। এরপরে আপনি যখন বেরিল্যাব করবেন দেখবেন যে পড়া অনেকাংশেই আপনার অনেকগুলো পড়া আগেই পড়া আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার কোনো ক্লাসে দেখা হবে, আর আপনাদের জন্য শুভকামনা। ইনশাল্লাহ সবাই পরীক্ষায় ভালো করবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।